ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো নয়া বাস্তববাদ এবং নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য এবং এই দুটি বিষয়ের মধ্যে কোন কোন ক্ষেত্রে সম্পর্ক আছে তা নিয়ে আলোচনা। আর এই বিতর্কের ক্ষেত্রে স্পেশালি ডেভিড বলডুইনের আলোচনাটা বিশেষভাবে করতে হবে। নয়া নয়া বিতর্ক, এটার মানে হলো নয়া বাস্তববাদ, নিও রিয়ালিস্ট থিওরি আন্তর্জাতিক সম্পর্কের। আরেকটি নয়া হলো নয়া উদারনীতিবাদ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাস্তববাদের দুটি ভাগ আছে। একটা হলো বাস্তববাদ বা সেটাকে সাবেকি বাস্তববাদ, যে বাস্তববাদের আলোচনাতে মর্গেনথাউয়ের বক্তব্য আসবে। সে আলোচনা আলাদা আছে, আলাদা করা যাবে, আজকে এই বিষয়টি প্রাসঙ্গিক নয়। তো বাস্তববাদের কিছু ত্রুটি আছে, বাস্তববাদের ত্রুটিগুলিকে দূর করে নয়া বাস্তববাদীরা নয়া বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনা করেছেন। নয়া বাস্তববাদের প্রবক্তা হিসাবে কেনেথ ওয়ালাস এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আর অন্যদিকে তোমরা জানো যে উদারনীতিবাদী তত্ত্ব, এটা রাষ্ট্রবিজ্ঞানের থিওরি পেপারে তোমরা জেনেছো। সেই উদারনীতিবাদের আবার তিনটি ভাগ আছে। সেটা কি কি? উদারনীতিবাদের তিনটি ভাগ হলো, প্রথমে যে উদারনীতিবাদ এর উদ্ভব হয়েছিল, জন লক উদারনীতিবাদের জনক, তোমরা জানো, ইংল্যান্ডের চুক্তিবাদী দার্শনিক। তারপর জন স্টুয়ার্ট মিল, বেনথাম, বহু ব্যক্তি উদারনীতিবাদী তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। তারপরে সময় যত অতিক্রান্ত হতে চলেছে, পরবর্তীকালে সাবেকি উদারনীতিবাদের কিছু সীমাবদ্ধতাকে দূর করবার জন্য এবং আরো নতুন নতুন উদারনীতিবাদের কিছু বৈশিষ্ট্যের উদ্ভব হয়। সেটা আধুনিক উদারনীতিবাদ বা সংশোধনমূলক উদারনীতিবাদ। এই আধুনিক বা সংশোধনমূলক যে উদারনীতিবাদ, সেটার আবার বিরুদ্ধে আরেকটি উদারনীতিবাদের ধারা উদ্ভব হলো, সেটা হলো নয়া উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদের তত্ত্ব রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা আছে, তোমরা জানো। এটা কিন্তু রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্বের ব্যাখ্যা নয়। আবার প্রথমের যে উদারনীতিবাদ, সাবেকি উদারনীতিবাদ, যে রাজনৈতিক তত্ত্ব, আধুনিক বা সংশোধনমূলক যে উদারনীতিবাদের রাজনৈতিক তত্ত্ব, সেটাও কিন্তু আজকের আলোচনাতে আলোচনা হবে না। আজকের আলোচনাতে হবে নয়া উদারনীতিবাদ, যেটা 70 দশকের উদ্ভব হয়েছে। আর নয়া উদারনীতিবাদের 70 দশকের উদ্ভব হলেও এই নয়া উদারনীতিবাদের প্রসার ঘটেছে 90 দশক থেকে। অন্যদিকে বাস্তববাদ নয়া বাস্তববাদীতে পরিণত হয়েছে। বাস্তববাদের তত্ত্বে তোমার মার্গেনথাউয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই বাস্তববাদের তত্ত্ব আবার নতুন ভাবে আবির্ভূত হয়েছে। এটাও 70 দশক থেকে এই বাস্তববাদী তত্ত্ব আলোচনা হয়েছে। এখন পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি কিভাবে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রগুলি কোনটাকে বেশি গুরুত্ব দেয়? যুদ্ধকে গুরুত্ব দেয়, দ্বন্দ্ব সংঘাতকে গুরুত্ব দেয়, শুধু জাতীয় শক্তি অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধির উপরে গুরুত্ব দেয়, না এর পাশাপাশি সহযোগিতাকে গুরুত্ব দেয়, এর পাশাপাশি প্রতিযোগিতাকে গুরুত্ব দেয়? সে বিষয়ে আলোচনার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে আজকের আলোচনার ক্ষেত্রে, যে আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টা অত্যন্ত গতিশীল, অত্যন্ত পরিবর্তনশীল। যত দিন যাবে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হবে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হয় বিদেশ নীতির মাধ্যমে। আর এই বিদেশ নীতি কার্যকরী হয় কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে। কূটনৈতিক মিশন বিভিন্ন দেশ তার অপর দেশে পাঠায়, আর অন্যান্য দেশের কূটনৈতিক মিশন গড়ে তুলতে যায় প্রত্যেকটা দেশ নিজের দেশে। এখন নয়া বাস্তববাদ ভালো? পৃথিবীর রাষ্ট্রগুলো কি শুধু নয়া বাস্তববাদকে গ্রহণ করেছে, না নয়া উদারনীতিবাদকে গ্রহণ করেছে? আমরা প্রথমেই জেনে নেব। এক্ষেত্রে আমাদের যে রেফারেন্স দিতে হবে সেটা হলো বলডুইন। ডেভিড বলডুইন তিনি কিন্তু নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক। আবার যেহেতু পৃথিবীর রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে, না নয়া নয়া উদারনীতিবাদী
তত্ত্বের বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। এই নিয়ে কিন্তু একটা ডিবেট আছে, বিতর্ক আছে। তো নয়া বাস্তববাদী তাত্ত্বিকরা তারা বলছেন যে প্রত্যেকটা রাষ্ট্র সম্পর্ক স্থাপনে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তারা গুরুত্ব দেয় জাতীয় স্বার্থকে, জাতীয় শক্তিকে। আর এই জাতীয় শক্তিকে বৃদ্ধি করবার জন্য, জাতীয় স্বার্থকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য তারা সামরিক শক্তিকে গুরুত্ব দেয়। আর সামরিক শক্তিকে কেন গুরুত্ব দেয়? প্রত্যেকটা রাষ্ট্র সার্বভৌম, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র সার্বভৌম হলেও প্রত্যেক রাষ্ট্রের ক্ষমতা কিন্তু সব সমান নয়। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র একটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নন স্টেট অ্যাক্টরের ভূমিকা কম, সেগুলোর বেশি ভূমিকা নেই। কোনো ব্যক্তি বা কোনো আন্তর্জাতিক সংগঠন বা আঞ্চলিক সংগঠন, সেগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। স্টেট অ্যাক্টর বা ইউনিট এটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো নয়া বাস্তববাদীদের বক্তব্য। নয়া বাস্তববাদীদের বক্তব্য যে প্রত্যেকটা রাষ্ট্র তার মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দেয়, কারণ প্রত্যেকটা রাষ্ট্র তার সিকিউরিটি বজায় রাখতে চায়, তার সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তার ভৌগোলিক অখণ্ডতাকে রক্ষা করতে চায়। তার জন্য তাকে প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হয়। আর প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার জন্যই রাষ্ট্রগুলি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তো এই তত্ত্ব অনুযায়ী তুমি দেখো যে আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তি করে। এই যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো, 32টা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু সামরিক জোটের সঙ্গে যুক্ত। এবং বিদেশি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে একটা রাষ্ট্র, তাহলে অন্যান্য রাষ্ট্র তাকে সাহায্য করবে। এই যে রাশিয়া ড্রোন উড়িয়েছে তোমার পোল্যান্ডে, রোমানিয়াতে উড়িয়েছে, এবার ন্যাটো শক্তি জোট তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে রাশিয়াকে পাল্টা আক্রমণ করবার জন্য। তারাও কিন্তু যুদ্ধের মহড়া দিচ্ছে। এদিকে রাশিয়াও যেমন যুদ্ধ মহড়া, তাহলে এটা কি? এইটা হচ্ছে তোমার সামরিক শক্তির লড়াই। সামরিক শক্তির লড়াই কেন? সভরেন পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য, রাষ্ট্রের অস্তিত্বকে বজায় রাখার জন্য। রাশিয়া তার অতীতের 91 সালের যেসব রাজ্য রাষ্ট্রে পরিণত হয়ে গেছে তাদের সার্বভৌমত্বকে কেড়ে নিতে চায়। যেমন ইউক্রেনের সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে ইউক্রেনকে নিজের রাষ্ট্রভুক্ত করতে চায়। ইউক্রেন অতীতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। তো ধরো এই যে সামরিক শক্তিকে গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে নয় বাস্তববাদীদের বক্তব্য। আর সামরিক শক্তির মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা বজায় থাকবে। আর সামরিক শক্তিকে গুরুত্ব দিলে অন্য রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করা সম্ভব হবে। তাহলে নিজের অস্তিত্ব বজায় রাখা, নিজের শক্তি বৃদ্ধি করা, আর অন্য রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করার জন্য মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিতে হবে। মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিতে গেলে ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল পাওয়ার অর্থাৎ জাতীয় শক্তি, জাতীয় স্বার্থ এবং এবং হচ্ছে সামরিক শক্তি। তাহলে এই হচ্ছে নয়া বাস্তববাদীদের বক্তব্য। দেখো, নয়া বাস্তববাদ মানে কি বলবো, এখানে কিন্তু হিউম্যানিটিকে গুরুত্ব দিচ্ছে না। নয়া বাস্তববাদ দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কে গুরুত্ব দিচ্ছে, সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে না। নয়া বাস্তববাদ গুরুত্ব দিচ্ছে না পারস্পরিক নির্ভরশীলতাকে, গুরুত্ব দিচ্ছে না সেলফ ডিপেন্ডেন্ট হবে, মিলিটারি পাওয়ার অর্জন করবে, এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে নয়া উদারনীতিবাদীরা কি চাইছে? নয়া উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে। নয়া উদারনীতিবাদ সাম্যকে গুরুত্ব দেয়। নয়া উদারনীতিবাদ হিউম্যান রাইটকে গুরুত্ব দেয়, হিউম্যানিটিকে গুরুত্ব দেয়। নয়া উদারনীতিবাদ বলতে চাইছে যে স্টেট পাওয়ার ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, স্টেট পাওয়ার মানুষের স্বায়ত্ত শাসনের অধিকারকে ক্ষুণ্ণ করে। তাই মানুষের স্টেট পাওয়ার কমিয়ে স্বায়ত্ত শাসনকে গুরুত্ব দিতে হবে। নয়া উদারনীতিবাদের অর্থনৈতিক বিষয় হচ্ছে কি? খোলা বাজার অর্থনীতি। নয়া উদারনীতিবাদের স্টেটের ধারণা হলো মিনিমাল স্টেটের ধারণা, রাষ্ট্রের কার্যাবলী সংখ্যা কমাতে হবে, কিন্তু রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে। আর এই শক্তিশালী করবার জন্য শুধু ন্যাশনাল পাওয়ারকেই গুরুত্ব দিলে হবে না, শুধু শুধু মিলিটারি পাওয়ার বৃদ্ধি করলে হবে না। মিলিটারি পাওয়ার বৃদ্ধি করতে হবে, কিন্তু এর উপর জোর দেওয়া যাবে না মিলিটারি পাওয়ার বৃদ্ধি করে শুধু আধিপত্য বিস্তারের জন্য নয়। পারস্পরিক সহযোগিতা, প্রত্যেকটা রাষ্ট্র পৃথিবীর আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতিতে একে অপরকে সহযোগিতা করে। সামরিক দিক থেকে কোনো রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ হলে সামরিক দিক থেকে সাহায্য করে। যেমন ধরো আজকে ইউক্রেনকে ন্যাটোর দেশগুলো সামরিক সাহায্য দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, আমেরিকা দিচ্ছে। আমেরিকা হচ্ছে ন্যাটোর নেতা, তোমরা জানো, যেটা 1949 সালের 4 এপ্রিল গঠিত হয়েছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কি তাই তো? সোভিয়েত সম্প্রসারণকে রোধ করবার জন্য। আজকে সোভিয়েত নেই, 1991 সাল থেকে রাশিয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। সোভিয়েত ইউনিয়নের পতন সমাজতন্ত্রের
অবসান, দ্বিমেরুবাদের অবসান। পৃথিবী 1945 থেকে 90 পর্যন্ত, 91 পর্যন্ত দুটো রাজনীতির কেন্দ্র ছিল, একটা সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় দুটি ভাগে পৃথিবী ভাগ হয়ে গেছে, তবে পুরোপুরি ভাগ হয়নি। জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে বিশ্ব ব্যবস্থা কিন্তু পরিবর্তনশীল। দ্বিমেরুবাদের অবসান, সমাজতান্ত্রিক শিবিরের পতন, সমাজতান্ত্রিক দেশগুলোর পতন, পুঁজিবাদী ব্যবস্থা, আর উদারনীতিবাদ কায়েম হয়েছে। নয় উদারনীতিবাদীরা বলছেন যে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যবস্থা হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামো, উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামো। নয়া উদারনীতিবাদ নয়া বাস্তববাদকে গুরুত্ব দিচ্ছে না, নয়া বাস্তববাদকে অস্বীকার করছে, শুধু ন্যাশনাল পাওয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে, মিলিটারি পাওয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা নয়া বাস্তববাদ বলছে। নয়া উদারনীতিবাদীরা এগুলিকে অস্বীকার করছে। নয়া উদারনীতিবাদীরা বলছেন যে রাষ্ট্র শুধু সামরিক শক্তিকে গুরুত্ব দেয় না, রাষ্ট্রকে অর্থনৈতিক উন্নতির উপরে বেশি গুরুত্ব দিতে হবে, বাণিজ্যের উপরে গুরুত্ব দিতে হবে। আর এই যে দুটো তত্ত্বের আলোচনা করলাম, এই দুটো তত্ত্বের মধ্যে যে বিতর্ক, সেই বিতর্কের অবসান ঘটানোর জন্য দুটি তত্ত্বের মধ্যে সেতু বন্ধন করেছেন কে? ডেভিড বল্ডউইন। ডেভিড বল্ডউইন। তাহলে ডেভিড বল্ডউইন আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির ক্ষেত্রে যে দুটি তত্ত্ব, একটা হচ্ছে রিয়ালিস্ট থিওরি, একটা হচ্ছে নিও রিয়ালিস্ট থিওরি, নয়া বাস্তববাদী তত্ত্ব, তার বক্তব্যগুলো আমি আলোচনা করলাম। অন্যদিকে নিও লিবারালিজম অর্থাৎ নয়া উদারনীতিবাদী তত্ত্ব। এই দুই তত্ত্বের মধ্যে সেতু বন্ধন, উনি বলছেন যে দুটো তত্ত্বই কিন্তু দরকার, দুটো তত্ত্বই দরকার। তাহলে তার পরিচয়, প্রথম পরিচয় নয়া উদারনীতিবাদী, দ্বিতীয় পরিচয় হলো তিনি নয়া উদারনীতিবাদী আবার নয়া বাস্তববাদী। এবার নয়া বাস্তববাদী এর মূল কথা হচ্ছে যে আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে, ইন্টারন্যাশনাল সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম এর কাঠামো আছে। ধরো আন্তর্জাতিক ব্যবস্থাটা একটু আমি বোঝাই। দ্বিতীয় মহাযুদ্ধের পর এই যে দ্বিমেরু প্রবণ রাজনীতি বললাম, দ্বিতীয় মহাযুদ্ধের আগে বহুমেরু প্রবণ রাজনীতি ছিল। তাহলে 1919 থেকে 1939 বা 20 থেকে 39, এই 20 বছর দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত আর প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে, এটাকে মাল্টিপোলার পলিটিক্স বলা হয় বা বহুমেরু রাজনীতি বলা হয়। এই বহুমেরু রাজনীতি হলো একটা কাঠামো। তখন প্রত্যেক, বিশেষ করে শক্তিশালী দেশগুলো নিজের নিজের জাতীয় স্বার্থ, নিজের নিজের ন্যাশনাল পাওয়ারকে বেশি গুরুত্ব দিত, কে কত শক্তি বাড়াতে পারে, আর কেউ কাউকে তোয়াক্কা করতো না। কোন কোন দেশ এই সময়ে শক্তিশালী ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স। জার্মানি ভার্সাই চুক্তি শর্ত পালন করতে গিয়ে দুর্বল হয়েছিল ঠিকই, কিন্তু হিটলার যখন ক্ষমতায় এসেছেন 1934 থেকে 1939, এই সময়ে জার্মানি কিন্তু শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। ইটালিতে সংকট দেখা দিয়েছিল, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দুর্বল হয়েছিল। সেই ইটালিতে যখন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী নেতা মুসোলিনি ক্ষমতায় আসেন, জনপ্রিয়তা অর্জন করে ইটালির সামরিক অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে উন্নত করেছিল। তাহলে ইটালি একটা শক্তিশালী রাষ্ট্র, তাহলে জার্মানি, ইটালি শক্তিশালী, জাপান শক্তিশালী রাষ্ট্র। এই তো 3-6টা রাষ্ট্র হয়ে গেল। ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াও শক্তিশালী রাষ্ট্র। তাহলে এই মোটামুটি 7টা-8টা যাই বলুন না কেন, শক্তিশালী দেশ, কেউ কাউকে তোয়াক্কা করে না। এর মধ্যে ধর আমেরিকা শক্তিশালী হলেও আমেরিকার বিদেশ নীতি ছিল আইসোলেশন পলিসি, ওয়ার্ল্ড পলিটিক্স থেকে আমরা নিজেকে দূরে রাখবো, আমাদের দেশ শুধু আমেরিকার জনগণের জন্য, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে মাথা ঘামাতে যাবো না। তখন দ্বিতীয় মহাযুদ্ধের আগ অব্দি 1919 থেকে 1939, এই 20 বছর পরোক্ষভাবে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল এবং যুদ্ধের বীজ নিহিত ছিল ভার্সাই চুক্তির মধ্যে। পিস অফ প্যারিস, নামই পিস, কিন্তু কিন্তু পিসের বিরোধী অশান্তি, যুদ্ধের আবহাওয়া তৈরি করে রেখেছিল এই বিশ্বের মিত্রশক্তি দেশগুলো, অবিচারমূলক সিদ্ধান্ত, বিভিন্ন কারণে। এগুলো আমি আলোচনা করছি না। তাহলে দেখো এই সময় একটা সিস্টেম, এটা এটা একটা আন্তর্জাতিক কাঠামো। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধে আমরা কি দেখলাম? জার্মানি অক্ষশক্তির দেশ, পরাজিত হয়েছে, ধ্বংস হয়েছে। জাপান অক্ষশক্তির দেশ, পরাজিত হয়েছে। নাগাসাকি হিরোশিমাতে আমেরিকা যখন পরমাণু বোমা ফেলেছে, আত্মসমর্পণ করেছে। এবং নাগাসাকি হিরোশিমার কথা আজও মানুষ বলতে পারে না। এটা মানব সভ্যতার ধ্বংসকারী একটা বোমা বর্ষণ, এটা বলা যায়। পৃথিবীর মানুষ কিন্তু বলতে পারছে না। তো এই 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 দেশটা হারিয়ে গেল। আবার মিত্র অক্ষশক্তি, অক্ষশক্তির প্রধান দেশ হচ্ছে হিটলার। পোল্যান্ড আক্রমণে করে জার্মানিকে, ফ্রান্সকে আক্রমণ করেছিল। ফ্রান্সকে আক্রমণ করে ধুলো ঝড় উড়িয়ে দিয়েছিল ফ্রান্সকে। অতি অল্প সময়ের মধ্যে পরাজিত করে ফ্রান্স দখল নিয়ে ফেলেছিল হিটলারের বাহিনী। ফ্রান্স এত বড় একটা শক্তিশালী দেশ ছিল, সেই দেশ দুর্বল হয়ে গেল। ফ্রান্সের উপনিবেশ ছিল ভিয়েতনাম, হাতছাড়া হয়ে গেল, জাপানের অধীনে গেল। জাপান যখন পরাজিত হলো 45 সালে, তখন ভিয়েতনাম আবার ফ্রান্স দখল করে নিল। আবার ফ্রান্স ফ্রান্স সাহায্য পেয়েছিল যুদ্ধে বিধ্বস্ত আমেরিকার কাছ থেকে। আমেরিকার ট্রুম্যান ডক্ট্রিন নীতির মাধ্যমে যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে সহযোগিতা, পশ্চিম ইউরোপে সোভিয়েতের সম্প্রসারণকে রোধ করবার জন্য এটা করা হয়েছিল। আমেরিকা করেছে আইসোলেশন পলিসি, আমেরিকার ওয়ার্ল্ড পলিটিক্স থেকে উঠল। যাই হোক,
আমরা দেখলাম, তাহলে দেখছি ধ্বংস হয়ে গেল তিনটি শক্তিশালী রাষ্ট্র। ফ্রান্স শক্তিশালী, প্রায় ধ্বংস। এবার ইংল্যান্ডের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি একদম ভেঙে চুরমার হয়ে গেল। তাই তো আমাদের মানে দ্বিতীয় মহাযুদ্ধে মধ্যে দিয়ে আমাদের ভাগ্য ফিরে পেয়েছি আমরা, আর পরিস্থিতি আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তাদের অবদান ছিল না। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমি একাধিক ভিডিওতে বলি, যাই হোক এখানেও আমি বললাম। তাহলে দেখছি আমেরিকার ক্ষতি হয়েছিল পার্ল হারবার বন্দরে, এবং আমেরিকার পরমাণু বোমা তৈরি করলো, সুপার পাওয়ার স্টেটে পরিণত হলো। আর অন্যদিকে সোভিয়েত রাশিয়ার কিন্তু অনেক ধ্বংস হয়েছিল। তখন হিটলারের বাহিনী সোভিয়েতকে আক্রমণ করেছিল। পোড়ামাটার মাটির নীতি গ্রহণ করে সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত হিটলারের বাহিনীকে জব্দ করে দিয়েছিল। হিটলারের বাহিনী প্রায় সেনা মারা গেছিল, প্রাকৃতিক কারণে মারা গেছিল, আর যুদ্ধেও প্রাণ দিয়েছে। যেমনটি ভাবে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার প্রথম জাতির কাছে পরাজিত হয়েছিল, ঠিক স্ট্যালিনের কাছে হিটলারের বাহিনী পরাজিত হলো। কিন্তু এই সোভিয়েত রাশিয়া স্ট্যালিনের দক্ষ নেতৃত্বে পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশে, যুগোস্লাভিয়া এইসব দেশে কিন্তু সমাজতন্ত্র কায়েম হয়ে গেল। তাহলে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশ, আবার এই পূর্ব ইউরোপের দেশগুলিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। তাহলে এই সমাজতান্ত্রিক দেশগুলো নিয়ে একটা শক্তি জোট সোভিয়েত রাশিয়া গড়ে তুলল। এই ধারাটা চললো 1945 থেকে 1991 পর্যন্ত। এই যে পলিটিক্স দুটো মেরুতে ভাগ, এটা হচ্ছে একটা কাঠামো, এটা আন্তর্জাতিক কাঠামো, কোল্ড ওয়ার। আজকে ভারত স্বাধীনতা পেল 47-এ, ভারত নেতৃত্ব দিল, ভারতকে সমর্থন করলো কোন কোন দেশ? ঘানার নক্রুমা, নাসের মিশরের প্রেসিডেন্ট নাসের সমর্থন করলো জওহরলাল নেহরুকে, ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়ার, এই সমস্ত রাষ্ট্রনেতারা, আর যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, এই কজন নেতা ভারতকে সমর্থন করলো এবং এই দেশগুলো একটা জোট তৈরি করলো। সেই জোট হচ্ছে নির্জোট জোট। নির্জোট, এটা জোট বলা যাবে না, নির্জোট একটা সংস্থা মঞ্চ তৈরি হলো। এটা হলো তোমার কি বলবো, নাম নন অ্যালিড মুভমেন্ট। এটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, বা তোমার নিরপেক্ষ আন্দোলন বলতে পারো। নয় উপনিবেশবাদ, নয় সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে লড়াই করবে ভারত এবং এই দেশগুলো। এবং এই দেশগুলোর নেতৃত্বে যেসব দেশ পরাধীন রয়েছে, সেই দেশের ভূখণ্ডের জনগণের জাতীয় মুক্তি আন্দোলনকে, স্বাধীনতার আন্দোলনকে ভারত এবং জোট নিরপেক্ষ দেশগুলি সমর্থন করবে। এবং এর রেজাল্ট কিন্তু ভালো। আমি দেখেছি 1945 থেকে 1960 এই সময়ের মধ্যে 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। আফ্রিকার 1961 থেকে 1970 এই 10 বছরে 31টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। পরপর সব ভূখণ্ড কিন্তু স্বাধীন হয়ে গেল। তাহলে দ্বিমেরু প্রবণ রাজনীতির পাশাপাশি জোট নিরপেক্ষ আন্দোলনও, তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাঠামো, একে বলা হয় আন্তর্জাতিক কাঠামো, আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো, আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো। আবার একটা কাঠামো কি? তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশ, তোমরা মনে করবে যে ভারত তো তৃতীয় বিশ্বের দেশ ছিল, তো ভারত জোট নিরপেক্ষ আন্দোলনে, পাকিস্তান তৃতীয় বিশ্বের দেশ, কিন্তু সে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী শিবিরে যোগ দিয়েছে। ও যুগোস্লাভিয়া একবার সমাজতান্ত্রিক শিবিরে যোগ দিয়েছিল, পুনরায় নিরপেক্ষ থেকেছে, আবার মার্কিন শিবিরে যোগ দিয়েছে। তাহলে এই যে বিভাজন সিস্টেম গুলো কিন্তু পরিষ্কার না। মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক কাঠামো বিভিন্ন ধরনের একটা এই সময়ে ছিল। আবার একটা কাঠামো চলে এসেছে যে কোল্ড ওয়ারের অবসান ঘটছে, প্রশমিত হচ্ছে। কোল্ড ওয়ার অবসান একটু স্থিমিত হয়েছে ঠিকই, কোল্ড ওয়ারের উত্তেজনা প্রশমন, এটাকে বলা হয় দাঁতাত বলা হয়। কোল্ড ওয়ার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিবির আর সোভিয়েত সমাজতান্ত্রিক শিবিরের মধ্যে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি, পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক ঘৃণা, আক্রমণাত্মক মনোভাব এবং একটা টেনশন, এই বোধহয় যুদ্ধ বেঁধে যাবে, এই যুদ্ধ বেঁধে যাবে, এরকম একটা টেনশন, এটাকে বলা হয় কোল্ড ওয়ার। আর এই কোল্ড ওয়ার যে উপায়ে প্রশমিত হয় তাকে বলে দাঁতা। বহু পলিটিক্যাল সিস্টেমের কাঠামো আমরা 91-এর আগে অবধি দেখছি। 91-এর আগে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। 91 এসে কিন্তু অনেক কিছু পরিবর্তন হলো। পূর্ব ইউরোপের দেশগুলি, যেসব দেশের সমাজতন্ত্র ছিল, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া, এসব দেশের সমাজতন্ত্র ভেঙে পুঁজিবাদী ব্যবস্থা ফিরে আসলো। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল, উস্কানি ছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকেও ভেঙে দিয়েছে। তখন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার টাকা দিয়েছে। কোরিয়া যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পিছনে থেকে চীনকে সহযোগিতা করে, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে উত্তর কোরিয়ার মাটিতে মার্কিন বাহিনী, এটা জাতিপুঞ্জের বাহিনী তার কারণ, তবে মার্কিনের 90% সেনা ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সে প্রতিশোধ নেবে, তাই না? হ্যাঁ, তাই নিয়েছে। সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, যাই হোক এগুলো আমি আলোচনা করছি না, বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, আলোচনা করতে আমার খুব ভালো লাগে, তো আমি এত বিস্তারিত আলোচনা করলে আসলটাই আমার বাদ যাবে। যাই হোক, আমরা দেখলাম যে একটা আন্তর্জাতিক সিস্টেম, এই সিস্টেমকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে নিউ রিয়ালিস্ট মতবাদী বলা হলো। নয়া কি বললাম, নয়া বাস্তববাদী আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক রাজনীতি এবং সম্পর্কের ক্ষেত্রে স্টেটের ভূমিকা, আন্তর্জাতিক সিস্টেমের সঙ্গে স্টেটগুলো সংগতি বজায় রাখবে, এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে যোগাযোগ রেখে বা সম্পর্ক রেখে নিজের জাতীয় শক্তিকে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করবে, ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করবে। ওকে, তাহলে এটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম
স্টেট অ্যাক্টর, কিন্তু নন স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিচ্ছে না। এই বাস্তববাদীরা বলছে যে কখনোই ব্যক্তির ভূমিকা না, সচেতন ভাবে কিছু করা যাবে না, এই সিস্টেমকে মেনে নিতে হবে। তুমি দেখো এই কথাটাও আবার নয় বাস্তববাদীদের কথা অনেকটা ঠিক। দেখো ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, কিন্তু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সরাসরি যুক্ত হলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলো না, উভয় শিবিরের কাছ থেকে ফায়দা লুটার জন্য, অর্থনৈতিক মানে উন্নতি করবার জন্য। তো আমেরিকা শিবিরে যদি যোগ দেয় তাহলে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করবে না, আবার সোভিয়েত ইউনিয়নে যোগ দিলে আমেরিকা সাহায্য করবে না, সেই ভয়ই বলতে পারো। আবার তৃতীয় বিশ্বের দেশ এবং ঋণে জর্জরিত দেশ, নিরক্ষরতার হার বেশি, প্রযুক্তি বিদ্যার অভাব, তাহলে উভয় শিবিরের উভয় নেতার কাছে, উভয় শক্তিশালী রাষ্ট্রের কাছে নিতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য একাধিকবার চুক্তি করেছে ভারত আর সোভিয়েত রাশিয়া। আবার যুগোস্লাভিয়া সে মার্শাল টিটো, সে কিন্তু সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে যুক্ত, সেও কিন্তু আবার মার্কিন শিবিরের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই যে সিস্টেম বলা হচ্ছে বিভাজন, দ্বিমেরু প্রবণ রাজনীতি, পরিষ্কার ভাবে দ্বিমেরু প্রবণ রাজনীতি নয়। আবার জোট নিরপেক্ষ যে আন্দোলন, সেখানেও কিন্তু পরিষ্কার না। তার কারণ জোট নিরপেক্ষ দেশ সে আবার সোভিয়েত রাশিয়ার সঙ্গে কেন যুক্ত হবে, জোট নিরপেক্ষ দেশ সে কেন মার্কিন শিবিরে যুক্ত হবে? মার্শাল টিটো তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করেছে, ওকে। আবার নাসেরকেও তোমার আমেরিকা সহযোগিতা করেছে, তার কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেত্রে, সুয়েজ খালের ক্ষেত্রে ইংল্যান্ড এবং ফ্রান্স, ইসরায়েল একসঙ্গে যুদ্ধ করেছে মিশরের বিরুদ্ধে, কিন্তু মিশরকে সাপোর্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আবার মিশরকে সাপোর্ট করেছে সোভিয়েত রাশিয়া। দুই সুপার পাওয়ার স্টেটই মিশরের ক্ষেত্রে সাপোর্ট করে ফেললো। তাহলে কোনো একটা সিস্টেম কিন্তু কাজ করছে না। তবু আপাত দৃষ্টিতে নয়া বাস্তববাদীরা বলছেন সিস্টেমের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকটা রাষ্ট্র মানে তার তার শক্তিকে বৃদ্ধি করবে, পাওয়ারকে বৃদ্ধি করবে, এর জন্য প্রতিযোগিতা করবে, এর জন্য সংঘাতে যুদ্ধ হবে, সংঘাতে লিপ্ত হবে, এর জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এইটা হচ্ছে নয়া বাস্তববাদ। তাহলে দেখো নয়া বাস্তববাদ আরেকটা জিনিস বলছে যে কেন্দ্রীয় কোনো শক্তি নাই যে শক্তি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। নয়া বাস্তববাদ বলছে জাতিপুঞ্জকে যদি আমরা কেন্দ্রীয় শক্তি বলি, জাতিপুঞ্জ কি সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলিষ্ঠভাবে কোনো যুদ্ধ বন্ধ করতে পারে, বলিষ্ঠভাবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে স্টেপ নিতে পারে? দেখো নয় বাস্তববাদীদের বক্তব্য ঠিক হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সভার জরুরি মিটিং এ 141টা দেশ একদিকে হয়ে রাশিয়ার পুতিনকে বলো তুমি যুদ্ধ বন্ধ করো। পুতিন কি যুদ্ধ বন্ধ করেছে বলো? আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ করলো তখন জাতিপুঞ্জের পক্ষ থেকে আমেরিকার এই অ্যাগ্রেসিভ নীতিকে সমর্থন করা হয়নি, কিন্তু আমেরিকা কি বন্ধ করেছে? তার মারণাস্ত্র দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দিল, পরমাণু গবেষণা কেন্দ্রকে ধ্বংস করে দিল। তাহলে কোনো তত্ত্বই কিন্তু কাজ করছে না। তাহলে নয় বাস্তববাদীদের বক্তব্য যে কেন্দ্রীয় কোনো শক্তি নেই যে শক্তি গোটা পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করবে। নয় বাস্তববাদীরা আরো বলছেন যে আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রগুলো কিন্তু সমান ক্ষমতার অধিকারী নয়। কোনো রাষ্ট্র হচ্ছে বড় শক্তি, ব্যাপক পাওয়ার ভোগ করে, ব্যাপক মিলিটারি পাওয়ার আছে তার। আবার কোনো দেশ তার থেকে কম শক্তি, মাঝারি পাল্লার শক্তি বহন করে। আবার প্রায় দেশে কিন্তু ছোট দেশ, কম শক্তিশালী, 3টি স্তরে বিভক্ত। এখন এই 3টি স্তরে বিভক্ত এক্ষেত্রে নয়া বাস্তববাদীরা বলছেন যে ওই শক্তিশালী দেশগুলো কিন্তু তার আধিপত্য বিস্তার করবে মাঝারি শক্তি দেশগুলোর উপরে এবং ছোট দেশগুলির উপরে, আর ছোট দেশগুলি এবং মাঝারি শক্তি দেশগুলো শক্তিশালী দেশের আধিপত্য মেনে নেবে। তখন সামরিক দিক থেকে তারা দুর্বল, তারা অর্থনৈতিক দিক থেকেও দুর্বল, তারা প্রযুক্তির দিক থেকেও দুর্বল। তাহলে এই যে নয়া বাস্তববাদকে স্বীকার তুলে ধরেছেন, বাস্তবকে স্বীকার করেছেন যে রাষ্ট্রগুলি যখন লড়াই করে, প্রতিদ্বন্দ্বিতা করে, যুদ্ধ করে, তখন এমন কোনো কেন্দ্রীয় শক্তি নাই, সেন্ট্রাল ফোর্স নাই যে ফোর্স এই লড়াইকে বন্ধ করতে পারে না। ইন্টারন্যাশনাল সংস্থাগুলি দেখো, আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আর আন্তর্জাতিক সংস্থা হলো IMF অর্থনৈতিক সংস্থা, বিশ্ব ব্যাংক অর্থনৈতিক সংস্থা। এগুলো কিন্তু বলিষ্ঠ ভূমিকা নিতে পারে না, কোনো দেশের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে না, কিংবা বলিষ্ঠ ভূমিকা নিলেও বিশ্ব ব্যাংকে অর্থনৈতিক দিক থেকে সবল দেশগুলির কর্তৃত্ব আছে। IMF এ আমেরিকার মতো শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে সবল দেশের কর্তৃত্ব আছে। তাহলে সেখানে কিন্তু সমদৃষ্টি গ্রহণ করা সম্ভব হচ্ছে না নয়া বাস্তববাদীদের এই বক্তব্য। এখন ডেভিড বলডুইন বলছেন যে এই যে দুর্বল রাষ্ট্রগুলি উপরে সবল রাষ্ট্রের আধিপত্য, এদের মধ্যে সংঘাত আছে। আর নয়া উদারনীতিবাদীরা বলছেন যে সবল রাষ্ট্রগুলি তাদের অর্থনৈতিক উন্নয়নকে অব্যাহত রাখার জন্য দুর্বল রাষ্ট্রগুলির উপরে নির্ভর করতে হয়। আবার দুর্বল রাষ্ট্রগুলো জানে
তাদের অর্থনৈতিক স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, তা জেনেও কিন্তু উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে সাহায্য নিতে হয়। ক্ষতি হচ্ছে জেনেও। তার কারণ উন্নত দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যে সহযোগিতা করে, তা কিন্তু অনুন্নত এবং গরিব দেশকে আরো পরনির্ভরশীল করে তোলে। এর মধ্যে দিয়ে সবল দেশ আরো সবল হয়, দরিদ্র দেশগুলি আরো দরিদ্র হয়ে যায়। এখন বল্ডউইন বলছেন যে এর মধ্যে দিয়ে দুর্বল রাষ্ট্রকে করতে হবে উন্নতির চেষ্টা করতে হবে, স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া কোনো পথ নাই। পোর স্টেট উন্নত দেশ, সেমি পেরিফেরি অর্ধ উন্নত বা উন্নয়নশীল দেশ ডেভেলপিং কান্ট্রি, আর পেরিফেরি দেশ প্রান্তিক দেশ বা প্রান্তীয় দেশ গরিব দেশ, এই যে বিভাজন, এই বিভাজনকে মেনে নিয়ে সামগ্রিকভাবে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সুবিধা পাবে এবং এই সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি রক্ষিত হবে। তাহলে বল্ডউইন কিন্তু নয়া বাস্তববাদীদের বক্তব্যকে একেবারে অস্বীকার করছেন না, আবার বল্ডউইন নয়া উদারনীতিবাদীদের বক্তব্যকেও উপেক্ষা করছেন না। বল্ডউইন বলছেন রাষ্ট্রগুলি তার সামরিক শক্তিকে বৃদ্ধি করবে, সামরিক শক্তি বৃদ্ধি করবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে, সামরিক শক্তি বৃদ্ধি করবার জন্য বৃদ্ধি করে আধিপত্য বিস্তার করবে, কিন্তু তারও মধ্যে দিয়ে এরকম পরিস্থিতির মধ্যে দিয়েও একে অপরকে সহযোগিতা করবে। তখন উন্নত দেশগুলো তাদের পণ্য বিক্রি করবার জন্য বাজার দরকার, তখন কিন্তু অনুন্নত দেশের উপর নির্ভর করতে হয়, অনুন্নত দেশের সঙ্গে চুক্তি করতে হয়, দ্বিপাক্ষিক চুক্তি করতে হয়, বহুপাক্ষিক চুক্তি করতে হয়। তাহলে সেখানে কিন্তু সংঘাতের রিলেশন না গিয়ে পারস্পরিক সহযোগিতার রিলেশন এবং পারস্পরিক সুবিধার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। বল্ডউইন মানে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই নয়া বাস্তববাদ এবং নয়া উদারনীতিবাদের বক্তব্যের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করেছেন। বল্ডউইন নয়া বাস্তববাদের যে আন্তর্জাতিক সিস্টেমেটিক কাঠামো, সেটাকে অস্বীকার করেননি। আবার নয়া উদারনীতিবাদের মানে রাষ্ট্র অ্যাক্টর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তারা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্র অ্যাক্টর অর্থাৎ ইউনিট, আন্তর্জাতিক সম্পর্কের বা রাজনীতির ক্ষেত্রে ইউনিট, একক স্টেটকে অস্বীকার করা যাবে না। স্টেটের সার্বভৌমত্ব আছে, এটা মানতেই হবে। এই স্টেটের সার্বভৌমত্বকে মানার জন্য যে সংঘাতে লিখতে হবে, শক্তি প্রয়োগ করবে, এই যে নয়া বাস্তববাদীরা বলছেন, এইটাকে নয়া উদারনীতিবাদীরা অস্বীকার করে বা প্রতিবাদ করে তারা বলছেন যে স্টেট অ্যাক্টর কাজ করবে, তার সঙ্গে সঙ্গে বেসরকারি যে অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টরস, এর মধ্যে বহু এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশন রয়েছে, ব্যবসায়ী সংস্থা আছে, বিভিন্ন উৎপাদক সংস্থা আছে, বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন ইউনো আছে, আঞ্চলিক সংগঠন আছে, সার্ক আছে, আসিয়ান আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, আফ্রিকান ইউনিয়ন আছে, এতগুলো আঞ্চলিক সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক, এই সবগুলোর কিন্তু সবগুলো একটা বিরাট ভূমিকা পালন করছে। এই সবগুলো ভূমিকা পালন করছে বলেই আজকে পৃথিবী যেমন নয়া বাস্তববাদী অনুযায়ী যেমন যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী, পাশাপাশি নয়া উদারনীতিবাদীদের বক্তব্য অনুযায়ী পারস্পরিক সহযোগিতা, আলাপ আলোচনা, যুদ্ধের আবহাওয়া প্রশমিত হচ্ছে, স্নায়ু যুদ্ধ চলছে, কিন্তু মানে হট ওয়ার যেটা কোল্ড ওয়ার চলছে, কিন্তু এখন এখন একটা কথা কি, যেটা পলিটিক্সের উপরে গুরুত্ব দিচ্ছে, তোমার নয়া বাস্তববাদীরা পলিটিক্সকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু নয়া উদারনীতিবাদীরা পলিটিক্সের পাশাপাশি, স্টেট অ্যাক্টরের পলিটিক্সের পাশাপাশি ইকোনমিক্যাল দিকের উপরে গুরুত্ব দিচ্ছে, সোশ্যাল দিকের উপরে গুরুত্ব দিচ্ছে, কালচারাল দিকের উপরে গুরুত্ব দিচ্ছে, এডুকেশনের উপরেও গুরুত্ব দিচ্ছে নয়া উদারনীতিবাদীরা। এখন বল্ডউইন এই দুটো বক্তব্যের মধ্যে সমন্বয় সাধন করার কথা বলেছেন, যে সমন্বয় সাধন করলে আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি ভালোভাবে চলবে। যেটা নয়া বাস্তববাদে হিউম্যানিটিকে গুরুত্ব দিচ্ছে না, নয়া বাস্তববাদে ডেমোক্রেসিকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু নয়া উদারনীতিবাদীরা ডেমোক্রেসিকে গুরুত্ব দিচ্ছে, হিউম্যান রাইটসকে গুরুত্ব দিচ্ছে। এই ক্ষেত্রে বল্ডউইন বলছেন ডেমোক্রেসিকে গুরুত্ব দিতে হবে, হিউম্যানিটিকে গুরুত্ব দিতে হবে, এবং ডেমোক্রেসি হিউম্যানিটির সমন্বয়ে সহযোগিতা, পারস্পরিক সুবিধা, এর মধ্যে দিয়ে পিস অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি রক্ষিত হবে। দুটোকে কোনোটাকেই বাদ দিলে হবে না। একে অপরের বিরুদ্ধে না বলে উভয়ের মধ্যে সেতু বন্ধন করা অতি অবশ্যই দরকার। এখন দেখো, ডেভিড বল্ডউইন বলেছেন যে এই দুটো তত্ত্বই কিন্তু গুরুত্বপূর্ণ, নয়া বাস্তববাদও গুরুত্বপূর্ণ, আবার নয়া উদারনীতিবাদও গুরুত্বপূর্ণ, কিন্তু উভয়ের মধ্যে সম্পর্ক আছে, আর উভয়ের মধ্যে যে পার্থক্যগুলি আছে তা দূর করে উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তাই নয়া বাস্তববাদের স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিতে হবে, নয়া বাস্তববাদের মূল কথা ইন্টারন্যাশনাল সিস্টেমের কাঠামোকে গুরুত্ব দিতে হবে, বিভিন্ন কাঠামোর আমি আলোচনা করেছি, গুরুত্ব দিতে হবে। তার পাশাপাশি নয়া উদারনীতিবাদের পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক প্রতিযোগিতা, দ্বন্দ্বের পাশাপাশি
দ্বন্দ্ব মীমাংসা, শান্তিপূর্ণ আলোচনা, এগুলিকে গুরুত্ব দিতেই হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষিত হবে, প্রত্যেকটা রাষ্ট্রের সমৃদ্ধি হবে। নয়া উদারনীতিবাদে সহযোগিতা, সুবিধা এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান ইউনো 1990 দশকের পরে যে সোভিয়েতের পতন হয়েছে, বাইপোলার পলিটিক্সের অবসান, কোল্ড ওয়ারের অবসান, ইউনিপোলার পলিটিক্স মানে হচ্ছে বিশ্বে একমেরুবাদের উদ্ভব, আবার একবিংশ শতকে বহুমেরুবাদের উদ্ভব হয়েছে। একবিংশ শতকে বর্তমানে বহুমেরু কেন্দ্রিক রাজনীতি চলছে। এই সবের পরিপ্রেক্ষিতে ডেমোক্রেসিকে গুরুত্ব দিতে হবে। কিন্তু ডেমোক্রেসিকে নয়া উদারনীতিবাদ বলছে আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হোক। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, রাষ্ট্রগুলিতে যেসব মতবাদ তৈরি হয়েছে তার মধ্যে উদারনীতিবাদ হচ্ছে শ্রেষ্ঠ মতবাদ। উদারনীতিবাদে গণতন্ত্র থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, ব্যক্তির অধিকার থাকে, রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা হয়, উদ্যোগ, বেসরকারি উদ্যোগে উৎপাদন হয়, খোলা বাজার অর্থনীতি হয়, খোলা বাজার ডিমান্ড এবং সাপ্লাই এর ফলে যেমন জিনিসের দাম নির্ধারিত হয়, তেমনি ভাবে আন্তর্জাতিক রাজনীতিতে আলাপ আলোচনা, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সুবিধা পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তির ভারসাম্য বজায় থাকবে। উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কখনোই কখনোই যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, সহযোগিতা চায়, পারস্পরিক আলোচনা চায়। এই সমস্ত কথা নয়া উদারনীতিবাদী গণতন্ত্রে বলা হয়। নয়া উদারনীতিবাদী গণতন্ত্রে তোমার ফুকো বলেছেন, মূল প্রবক্তা এম ডয়েল বলেছেন যে লিবারালিজম অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন যে উদারনীতিবাদী রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে শুধু লড়াই করে না, নিজেদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে এবং এর মধ্যে দিয়ে বিশ্ব শান্তি রক্ষিত হয়। এটা হলো নয়া উদারনীতিবাদী এম ডয়েলের বক্তব্য। নয়া উদারনীতিবাদী ফ্রান্সিস ফুকুয়ামা দি এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লাস্ট ম্যান গ্রন্থে আলোচনা করেছেন নয়া উদারনীতিবাদ সম্পর্কে। তিনি বলেছেন যে, কি বলেছেন, অন্য যে কোনো রাজনৈতিক ব্যবস্থার তুলনায় উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা থাকে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আলোচনার পথ খোলা থাকে। অন্যদিকে কেনেথ যেটা বলেছেন, কেনেথ হচ্ছে নয়া বাস্তববাদী, তিনি থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে 1979 সালে বলেছেন যে স্টেট অ্যাক্টর এবং ইন্টারন্যাশনাল সিস্টেম কাঠামো, আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো, এগুলি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল কথা। এখানে ব্যক্তি সচেতনতা, ব্যক্তি, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক সংস্থা এগুলোর কোনো ভূমিকা নেই। এখানে এখানে অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি, সামাজিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি, এবং কূটনৈতিক এটা রাজনৈতিক বিষয়, পলিটিক্সকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। যাই হোক, এই যে দুটি তত্ত্ব, এই দুটি তত্ত্বের মধ্যে ডেভিড বলডুইন সমন্বয় সাধনের কথা বলেছেন। উনি বলছেন যে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্ব কাজ করছে। কোনো রাষ্ট্রই কিন্তু আত্মনির্ভরশীল নয়। উত্তরের উন্নত দেশগুলো তাদের উন্নয়নকে অব্যাহত রাখছে, চালু রাখছে, দক্ষিণের অনুন্নত এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে। আবার অনুন্নত দেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে, আর উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য উন্নত দেশগুলির উপরে নির্ভর করছে, তাদের কাছে প্রযুক্তি কিনছে, প্রশাসনিক কাঠামোকে অনুসরণ করছে, প্রশাসনের যে নিয়ম কানুন উন্নত দেশে আছে সেগুলোকে চালু করবার চেষ্টা করছে, আন্তর্জাতিক সংগঠনকে গুরুত্ব দিচ্ছে, বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে তুলছে, IMF কে গুরুত্ব দিচ্ছে, বিশ্ব ব্যাংককে গুরুত্ব দিচ্ছে, এগুলো কিন্তু গুরুত্ব দিচ্ছে। আর ডেভিড বলডুইন বলছেন যেমন বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্রকে গুরুত্ব দিতেই হবে। এটা নয়া নয়া উদারনীতিবাদীদের বক্তব্য। আমিও নয়া উদারনীতিবাদী হিসাবে বলছি যে গণতন্ত্রকে, মানবাধিকারকে গুরুত্ব দিতে হবে। স্টেট অ্যাক্টর কেউ অস্বীকার করা হবে না, নয়া বাস্তববাদীদের মতো শুধু স্টেটকেই গুরুত্ব দিলে হবে না। নন স্টেটের ভূমিকাকে যেটা অস্বীকার করা হচ্ছে, নয়া বাস্তববাদীরা অস্বীকার করেছেন, সেটাও ঠিক না। নন স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিতে হবে, ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে, সংঘকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির ক্ষেত্রে সকলেরই অবদান আছে। তাই তাই
বলউইন বলছেন যে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির ক্ষেত্রে এই দুটো তত্ত্বই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নয়া বাস্তববাদী তত্ত্ব, যেটা ইন্টারন্যাশনাল সিস্টেমকে গুরুত্ব দিচ্ছে। ইন্টারন্যাশনাল সিস্টেমকে আমি অস্বীকার করতে পারি না, বলউইনের বক্তব্য, এটাকে গুরুত্ব দিতে হবে। আবার স্টেটকেও অস্বীকার করতে পারি না। আবার প্রয়োজনে যুদ্ধ, স্টেটের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য যেমন সামরিক শক্তি বৃদ্ধি, এটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটা স্টেট শুধু সামরিক খাতে ব্যয় করবে আর উন্নয়নে ব্যয় করবে না। অর্থনৈতিক বিকাশ করতে গেলে আভ্যন্তরীণ বাণিজ্যকে গড়ে তুলতে হবে, শিল্পায়ন করতে হবে, কৃষির উন্নতি করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যের উন্নতি করতে হবে, বহির্বাণিজ্যে বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, আমদানি কমাতে হবে, উৎপাদন পদ্ধতির উন্নতি করতে হবে। এগুলোর অর্থনৈতিক বিষয়। আর সামাজিক ক্ষেত্রে যে কুসংস্কার আছে, মানুষের মানসিকতার পরিবর্তন, হিউম্যানিটি সম্পর্কে প্রচার, মানুষের মধ্যে কুসংস্কার মুক্ত মন মানুষের মধ্যে তৈরি করা, ভ্রাতৃত্ববোধ তৈরি করা, পারস্পরিক দেশের মধ্যে সহযোগিতার পরিবেশ তৈরি করা, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। আর ছোট বড় মাঝারি এই যে রাষ্ট্রগুলির যে বিভাজন, এটা ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, কারিগরি বিদ্যা, জনগণের কর্মদক্ষতা, তারপরে প্রাকৃতিক কি বলবো, প্রযুক্তিবিদ্যা, মিলিটারি পাওয়ার, অর্থনৈতিক বিকাশ, এই সবের উপরে একটা দেশের শক্তি নির্ভর করে। তাই সব রাষ্ট্র সমান শক্তির অধিকারী হবে না প্রকৃতিগতভাবে। তবে নয়া বাস্তববাদীরা যে সামরিক শক্তি বৃদ্ধি করে অন্য রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তারের কথা বলেছেন, সেটা সেটা ডেভিড বলউইন সমর্থন করেননি। তার শক্তি বৃদ্ধি করুক, সমৃদ্ধি করুক দেশের, কিন্তু অন্য দেশের উপর আগ্রাসী মনোভাব দেখানো, অন্য দেশকে অ্যাটাক করা, এটা কিন্তু ঠিক নয়। তেমনি একটা স্টেট অ্যাক্টর যেমন একটা দেশের ক্ষেত্রে যেমন প্রয়োজন, তেমনি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে স্টেট অ্যাক্টরকে থাকতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, স্টেট অ্যাক্টরের বিভিন্ন সংস্থা আছে, আইন, বিভিন্ন দপ্তর রয়েছে, ফরেন মিনিস্টার রয়েছেন, ফরেন মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন প্রতিরক্ষা দপ্তর রয়েছে, এর মধ্য দিয়ে এগুলো সম্ভব হচ্ছে। আর এগুলো তো থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে বিশ্ব নিজের দেশের পাশাপাশি বিশ্ববাসী যাতে অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত হতে পারে, সামাজিক কুসংস্কার থেকে মুক্ত হতে পারে। গণতন্ত্র মানে হচ্ছে সকল মানুষের প্রকৃত অধিকার পাওয়া, বিশেষ করে খেয়ে পড়ে বেঁচে থাকা। এই বক্তব্যগুলো ডেভিড বলউইন তুলে ধরেছেন। বলউইনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেষ কথা আমি বলবো, তাহলে বলউইন যেটা বলেছে তার সারমর্ম হলো যে নয়া বাস্তববাদীদের মূল বক্তব্য স্টেট অ্যাক্টরকে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু ওনাদের মতো স্টেট অ্যাক্টরকে শুধু গুরুত্ব না, স্টেট অ্যাক্টর গুরুত্ব দিতে হবে। স্টেট অ্যাক্টরের সঙ্গে যে সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে সেগুলো গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নন স্টেট অ্যাক্টরস, নন স্টেটের ব্যবসায়ী সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ইউনো, আন্তর্জাতিক সংস্থা আইএমএফ এবং বিশ্বব্যাংক এবং আঞ্চলিক সংস্থা, এগুলোর ভূমিকা আছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। আর তাহলে তাহলে মানে কি বলবো, নয় বাস্তববাদের ত্রুটিগুলিকে দূর করে যেগুলো সংগতিপূর্ণ বক্তব্য সেগুলিকে গ্রহণ করা, তার পাশাপাশি নয়া উদারনীতিবাদীদের যে বক্তব্য আলাদাভাবে তুলে না ধরে নয়া উদারনীতিবাদীদের সহযোগিতা সুবিধা পাওয়ার যে বক্তব্য, পারস্পরিক আলোচনার বক্তব্য, গণতন্ত্র, মানবাধিকার, এই যে ভালো আদর্শের কথা, সেগুলিকে গুরুত্ব দিয়ে উভয় মতবাদের মধ্যে একটা সেতু বন্ধন, একটা মেল বন্ধন এর কথা তিনি আলোচনা করেছেন। এই দিক থেকে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ইতিহাস বলবে না, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডেভিড বলউইন একটা বিশেষ ব্যক্তিত্ব, তার অবদানের কথা আমরা বলতে পারবো না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।